এখন আমার এটাই দেখার যে আমার এই দুই পুত্র শত্রুদের মনোবল কিভাবে তছনছ করে দেয়। লাচ্ছি, তুমি ঠিক আছো তো? হ্যাঁ দাদা। আর তুমি তুমি এমন কি করেছো যে পৌরব সেনা আমাদেরকে খুঁজছে? এ কে? কারোর মা উনি। এবার আমাদের সাথেই থাকবেন। কি? আরে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আরে আমরা আগে থেকেই সমস্যায় আছি, আর তার উপর তুমি একে নিয়ে এসেছো। একে নয়, এনাকে। বললাম তো উনি কারোর মা, আর আমি কোনো মাকে এভাবে একা ছেড়ে দিতে পারি না। আরে কিন্তু আর যদি কথা বলো বিপদের, তবে তার উপায় আমি করব। তুমি নিশ্চিন্ত থাকো। কি বললে তুমি? পুরো পৌরব রাষ্ট্র আমাদের প্রাণের পেছনে পড়ে আছে, আর তুমি বলছো যে আমরা নিশ্চিত থাকবো? বহু বছর ধরে এই দস্যুদের খুঁজছে ওরা, আর আজ ওরা এই কথাটা খুব ভালো করে জেনে গেছে যে দস্যু ওদের নগরেই আছে, আর সেই খবরটা ওদের কাছেই আছে। আমার তো শিবদত্ত শ্রী আর যুবরাজ কনিষ্ক তোমাকেই খুঁজছে। আর জানো জানো কি তুমি যুবরাজ কনিষ্ককে? যিনি এই নগরে প্রবেশ করার সময় তুমি উচিত শিক্ষা দিয়েছিলেন। আর সেই শিক্ষারই গুরুদক্ষিণা পুরো ওকে দিয়ে দিয়েছে। হ্যাঁ, ওকে এত মেরেছে, এত মেরেছে, এত মেরেছে। ওই অর্ধেক ফার্সিকে ও খুব মেরেছে, পিটিয়ে পিটিয়ে মেরেছে। কি? তুমি যুবরাজ কনিষ্কর উপরে হাত তুলেছ? হ্যাঁ, যেমন দেবতা তেমনই পুজো। হাত জোর করার পাত্র নয় উনি, তাই হাত তুললাম। বাবা বাবা, পাগল হয়ে গেছো নাকি তুমি? হ্যাঁ, পাগল হয়ে গেছো তুমি, পাগল হয়ে গেছো তুমি। তুমি তুমি সত্যিই পাগল হয়ে গেছো। তুমি জানো না, তোমার কোনো ধারণা নেই পুরো তুমি করেছোটা কি। এবার এবার তো মৃত্যু নিশ্চিত। এবার মৃত্যু একদম নিশ্চিত। যুবরাজ কনিষ্ক মহারাজ বম্নির ছেলে। আপনি
মহারাজ বামনি তার ছেলেকে খুব ভালোবাসেন। আর যখন উনি এটা জানতে পারবেন যে একজন দস্যু ওনার পুত্রের উপরে হাত তুলেছে, তুমি অনুমান করতে পারছো না উনি কি করবেন। তুমি বিরাট বড় ভুল করেছো পুরো। দস্যুরা ধরা পড়েছে? খোঁজ চলছে এখনো, শীঘ্রই ধরা পড়ে যাবে। আমি প্রশ্নটা তোমাকে করেছি কনিষ্ক, আমার দিকে তাকাও আর উত্তরটা দাও। হে ঈশ্বর, রক্ত! কে করেছে এসব? পুত্র, তুমি ঠিক আছো তো? মা, আমি ঠিক আছি, কিচ্ছু হয়নি আমার। কিছু হয়নি মানে? আমি এক্ষুনি ওষুধ নিয়ে আসছি। ও আপনার দাদাকে অপমান করেছে মহারাজ বামনি। একে শেষ করে দেব। অনেক বছর আগে কেউ একজন আমার দাদাকে আঘাত করেছিল। আর আজ কেউ একজন আমার পুত্রের রক্তপাত করার সাহস দেখিয়েছে। তার দুঃসাহসের শাস্তি সে পাবে। যখন হাতে পাবো, নিজের প্রাণ হারাতে হবে ওকে। ওকে তাৎপর্য, কতজন দস্যু ছিল ওখানে? কতজন ছিল কনিষ্ক? একজন। শুধু একজন? একজন দস্যু? এত বড় শক্তিশালী সে যে তোমাকে আঘাত করল? কে এই দস্যু? সেই যে আমাদের জাহাজ ডুবিয়ে দিয়েছিল হুজুর, পোরাস। পুরো পুরো আমি এই পুরোকে চাই, যে আমার পুত্রের রক্তপাত ঘটিয়েছে। আমি তার রক্ত দেখতে চাই।
যে একজন মায়ের মান ভঙ্গ করে তাকে অপমান করা অনুচিত নয়। আর এখানে প্রশ্ন আমার বা যুবরাজের নয়। যেমনভাবে ঘটনাগুলো ঘটছে, একটা কথা তো স্পষ্ট, তারা আগে থেকেই অবগত ছিল যে আমরা এখানে পৌরব রাষ্ট্রে আসব। কনিষ্ক, ভোজন করে নাও। আমার খিদে নেই মা। ভোজন করে নাও। না পিতা, এখন 3 নয়, অষ্টপ্রহর পেরিয়ে গেছে। এখন তো ভোজন ওই দস্যুর অন্তিম সংস্কারের পরেই করব আমি। কিন্তু এখন আমরা কি করব? অপেক্ষা করব। আমরা এখানেই লুকিয়ে থাকবো, আর যতক্ষণ না পরিস্থিতি ঠান্ডা হয় আমরা এখান থেকে বেরোবো না। না সুমের, আমাদের কালই এখান থেকে যেতে হবে। কাল কাল তো এখানে শাহ ডারাইসের আসার কথা, আর বন্দরের সুরক্ষাও খুব কড়া হবে। দারায়ুস, নগরে আসা যাওয়ার সমস্ত দুয়ার বন্ধ করে দেওয়া হয়েছে। ঝিলামের তটে সৈন্যরা ছাউনি বানিয়েছে, আর নৌকা সেবা বন্ধ করে দেওয়া হয়েছে। প্রত্যেক গলি আর প্রত্যেক রাস্তায় আমাদের সেনারা প্রস্তুত আছে। এবার ওই দস্যু আর এই নগর থেকে বেঁচে পালাতে পারবে না। কিন্তু কাল শাহ দারায়ুসের আগমনের সময় ওনাকে স্বাগত জানানোর জন্য প্রধান দরজা খুলতে হবে। শুধু কিছুক্ষণের জন্য। শাহ দারায়ুস এসে পৌঁছানোর পর পুনরায় তা বন্ধ করে দেওয়া হবে, আর তারপর আমরা ওই দস্যুদের শিকার করব। যে সকলের সামনে যুবরাজকে আঘাত করার সাহস দেখিয়েছে সে লুকোবে না। শাহ দারায়ুসের আগমনের এই সুযোগ নিয়ে কাল তট খোলা মাত্রই ও এখান থেকে পালানোর চেষ্টা করবে। কাল মহারাজ, যুবরাজ আর অমাত্য সবাই ওনাকে স্বাগত জানাতে উপস্থিত থাকবে। কাল অনেক বেশি ভিড় হবে। ভিড়ের চেয়ে বড় কোনো সুরক্ষা কবচ হয় না মিত্র। সংসারের সব উপদ্রব ভিড়ের মধ্যেই হয়। কাল সকলের নজর শাহ দারায়ুসের আগমনের উপরেই থাকবে। ব্যাস, আমাদের কাছে এই একটাই সুযোগ এখান থেকে বেরিয়ে যাওয়ার। কাল শাহ দারায়ুসকে স্বাগত জানানোর পর নগরের দরজা বন্ধ হয়ে যাবে, আর আমরা এখানে বন্দী। যদি আমরা এই সুযোগটা কাজে না লাগাতে পারি তবে আমরা সকলেই নিজের প্রাণ দিয়ে বসব। যদি আমরা এখান থেকে বেরোতে চাই তো ব্যাস, কালকে কয়েক মুহূর্তই পাব যখন দরজা খুলবে। সূর্যোদয় হওয়া মাত্রই আমরা এখান থেকে বেরিয়ে যাব।
ব্যাস, কাল যাবে কি যাবে না সেটা তুমি ভাবো। ভাই, আমার তো শুধু নিজের প্রাণ প্রিয়। তোমাদের এখানে আনা আমার কাজ ছিল, তা তো হয়ে গেছে। ব্যাস, এবার আমি চললাম। আর যাবেই বা কোথায়? পৌরব রাষ্ট্রে তোমার একমাত্র লুকোনোর জায়গা তো আমরা সকলেই আছি। আর তুমিই তো বলেছিলে আমার তো শিবদত্ত এবং মহারাজ বমনির দৃষ্টি এড়িয়ে কেউ পালাতে পারে না। গত 20 বছর ধরে এই কাজ করছি আমি। তুমি আমাকে শিখিও না যে আমাকে কোথায় যেতে হবে আর কোথায় নয়। তুমি নিজেরটা ভাবো না। দাঁড়াও চিন্তন, সঙ্গে থাকলে লাভ তোমারই হবে। আমাদের সঙ্গে থাকলে তুমি সেই মূল্য পাবে যা তোমার জীবন বদলে দেবে। এটা তো ওই রত্নটাই যেটা যেটা যুবরাজ কনিষ্ক পারস্যে পাঠাচ্ছিলেন। কি বলেছিল এটার বিষয়ে ফারুস তোমাকে? এটাই যে এই রত্ন এতটাই মূল্যবান যে কয়েকটা দেশের রাজাও বিকিয়ে যেতে পারে। ভেবে নাও চিন্তন, যদি আমাদের সাহায্য করো তাহলে এই রত্ন তোমার। জীবন বদলে যাবে। আমি চিন্তন কুমার, আর আমি জানি দস্যুরা কোথায় লুকিয়ে আছে। লুকিয়ে আক্রমণ করব না, সবার সামনে সৎকার করব ওদের। আর স্বাগত জানানোর জন্য কাল সকালে আমাদের তরফ থেকে ওরা একটা উপহারও পাবে। পৌরব রাজ্যে স্বাগত। নৌকা তটে দেখা হচ্ছে। মহারাজ বমনি, আপনার এই আশা অবশ্যই পূরণ হবে।